দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকালবেলার একটা হাসি খুশি শুরু ছিল, সেটা বিকেল পর্যন্ত কিন্তু একদম চোখের পানিতে রূপ নিছে। যে স্টার্টটা ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলা, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টস জিতে ফিল্ডিংয়ে করার যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা কতটুকু যথার্থ ছিল সেটা কিন্তু বাংলাদেশের বোলাররা হারে হারে টের পাইয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। তো দর্শক, প্রথম থেকে শুরু করি। যখন আপনার আপনার রোহিত শর্মা এবং ইয়াশিস জয়সওয়াল ব্যাটিংয়ে নামলেন, তখন প্রথম শুরুটা দেখে মনে হচ্ছিল না পিচ ইজ ভেরি গুড ফর ব্যাটিং কন্ডিশন। বাট একটা পর্যায়ে গিয়ে রোহিত শর্মাকে যেভাবে ট্র্যাপে ফেলে আউট করলেন হাসান মাহমুদ, এক কথায় অসাধারণ ছিল, প্রশংসনীয় ছিল। তো প্রথম 15 রানে ফার্স্ট ব্লাডটা ড্র করেন হচ্ছে হাসান মাহমুদ। 15 রানে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হয়ে ফিরে যান। 28 রানে আউট হয়ে ফিরে যান হচ্ছেন শুভমান গিল। শুভমান গিলকে আউট করতে যে অসাধারণ ডেলিভারিটা ছিল, সেটা অসাধারণ ছিল কিনা আমি সেটা বলবো না, বাট দ্যাট ওয়াজ এ ট্র্যাপ। কারণ শুভমান গিলের আগে আপনি দেখেন ওই ওভারেরই ফার্স্ট 2-3টা বল কিন্তু শুভমান গিলকে মিডল স্টাম্প, অফ স্টাম্প এই লেন্থে কিন্তু বল করেছিল হাসান মাহমুদ। তারপর লাস্ট যে বলটা করেছিল হাসান মাহমুদ সেটা কিন্তু লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল, এবং সেই বলটাকে ফ্লিক করতে গিয়ে আপনার শুভমান গিল কিন্তু আউট হয়ে লিটন কুমার দাসের ক্যাচে পরিণত হয়ে প্যাভিলনে ফিরে গেছেন। তারপরে আসলেন হচ্ছেন কিং কোহলি। কিং কোহলি ইজ কিং ফর এভরিওয়ান, সেটা আপনি যেই দেশেরই ক্রিকেট ফ্যান হন না কেন, কিং কোহলিকে আপনার রেসপেক্ট দিয়েই কথা বলতে হবে। তো কিং কোহলি ব্যাটিংয়ে আসলো। কিং কোহলি ব্যাটিংয়ে আসলে তাসকিনকে ব্যাক টু ব্যাক দুইটা চারের শট ছিল, একটা চার হয়েছিল আর একটা চার হয় নাই। বাট হাসান মাহমুদ কি করলেন পরের ওভারটাতে, যখন ভারতের দলীয় রান 34, সেই সময়টাতে এসে তিনি কিন্তু বিরাট কোহলিকে এমন একটা ডেলিভারি করলেন, বিরাট কোহলি সেটা ছাড়বেন না ধরবেন এরকম একটা সিচুয়েশনে ছিল। এমন একটা বল ছিল, সেটা চার মারার মতো বল ছিল। বিরাট কোহলি মানে সচরাচরই সে সমস্ত বলগুলোকে বাউন্ডারিতে পরিণত করেন, বাট সেই বলটাতে একটুখানি লেন্থের হেরফের হওয়ার কারণে বিরাট কোহলি কিন্তু আপনার লিটন কুমার দাসের ক্যাচে পরিণত হন। তো 34 ফর 3 রান ছিল ভারতের যখন ভারতের ইনিংসটা শুরু হয়। তো আমরা খুবই খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশ ইজ গোয়িং টু গিভ আস সামথিং, যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম এভরি বাংলাদেশি ক্রিকেট ফ্যান। তো যাই হোক দর্শক, ওইভাবেই আগাচ্ছিল। তো দেন ওই সময় আপনার ঋষভ পান্ত ব্যাটিংয়ে নামলেন। ঋষভ পান্তের কথাটা বলতে হয়, সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেই ডিসিশনটা নিল হঠাৎ করে, সেটা দেখা গেছে যে 3জন ডানহাতি ব্যাটসম্যানই আউট হয়ে গেছে। আর অন্যদিকে ইয়াশিসবি জয়সওয়াল কিন্তু বেশ অনায়াসে ব্যাটিং করে যাচ্ছিলেন। দ্যাটস ওয়াই তারা এটা চিন্তা করলেন যে যেহেতু বামহাতি ব্যাটসম্যান ভালো ব্যাটিং করতেছে, তো এইখানে এই সিচুয়েশনে একজন বামহাতি ব্যাটসম্যানকেই আমরা নামিয়ে দিই। তো তারা কিন্তু সেটাই করলেন, তারা লোকেশ রাহুলের জায়গায় ঋষভ পান্তকে নামিয়ে দিলেন এবং ফলাফলটা সাথে সাথে পেলেন। তারা সেই ভারতের ভাঙাচোরা স্কোরটাকে বেশ ভালোভাবে স্টিচ করে মোটামুটি একটা 50+ রানের একটা পার্টনারশিপ কিন্তু তারা সেখান থেকে গড়েন, এবং 96 রানের মাথায় দলীয় ঋষভ পান্ত কিন্তু আউট হয়ে ফিরে যান। তারপরে লোকেশ রাহুলের সাথে, মানে KL রাহুলের সাথে আপনার ইয়াশিসবি জয়সওয়াল আবারও ছোট একটা পার্টনারশিপ গড়েন। 144 রানের মাথায় গিয়ে জয়সওয়াল নাহিদ রানার একটা অসাধারণ ডেলিভারিতে সাদমান ইসলামের ক্যাচে পরিণত হন। তো এই গেল 144 রানে ভারতের 5 উইকেট। পরের ওভারটাতে মেহেদী হাসান মিরাজ এসে একটা অসাধারণ ডেলিভারিতে একদম একটা ভালো ক্যাচ ধরেছেন জাকির হাসান, বলতে হবে জাকির হাসান। ওই ক্যাচটা ধরার কারণে আপনার ভারত 144 রানে 6 উইকেট পড়ে যায়। দর্শক, এখন আপনি বলেন 144 রানে যখন ভারতের মতো একটা টিমের 6 উইকেট পড়ে যায়, টপ অর্ডার বিশ্বের সেরা সেরা নামি বাঘা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, ইয়াশিসবি জয়সওয়াল, আপনার ঋষভ পান্ত, লোকেশ রাহুল, এরা যখন আউট হয়ে যায় তখন আপনি আসলে আহ, এটা এক্সপেক্ট করতে পারেন না ওই সিচুয়েশনে নেমে রবীন্দ্র জাদেজা বা আপনার রবিচন্দ্রন আশ্বিন এরা দলের হালটা ধরবে। বিকজ আগেই সব ভালো ব্যাটসম্যান আউট হয়ে গেছে, এখন আরও চাপে ফেলার কথা বিপরীত পক্ষকে। কিন্তু সেটা হইল না। শেষ পর্যন্ত এসে এই বর্ষিয়ান 2জন ক্রিকেটার বাংলাদেশের বোলারদের উপর ধুমাধারভাবে চড়াও হইয়া তাদেরকে বাউন্ডারি পর বাউন্ডারি মেরে 2জন ব্যাটসম্যান 10টা 10টা 20টা চার মারলেন, দুইটা দুইটা 4টা ছক্কা মারলেন। এক কথায় যেই এসে যে ঠেকাঠেকির যে একটা ব্যাপার আছে, যে আমরা ঠেকাবো একটা সাইড ধরে রাখবো, সেই জিনিসটা কিন্তু তারা সেই ভুলটা মোটেও করে নাই। দ্যাটস ওয়াই এই ম্যাচটা যে পজিটিভ ইন্টেনশন নিয়ে নামছিল 2জন ব্যাটসম্যান আপনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিন, দুইজনই কিন্তু রিকগনাইজড অলরাউন্ডার। দর্শক, এই কথাটা মনে রাখতে হবে। তারা কিন্তু কোনো দিক দিয়ে কোনো ব্যাটসম্যানের চাইতে কম না, তারা তাদের জীবদ্দশায়
এমন অনেক নক খেলেছেন যেখান থেকে ভারতকে একদম অতল গহ্বর থেকে তারা তুলে নিয়ে আসছেন, বিপদের মুখ থেকে তারা উদ্ধার করে নিয়ে আসছেন। আমি বলবো অল ক্রেডিট গোজ টু দিস টু ব্যাটসম্যান, যারা ভারতকে এই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসছে। এবং আমার কাছে একটা প্রশ্ন থেকে যায় দর্শক, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে এত পরে বোলিংয়ে কেন আনা হলো? দুইজন বাঁহাতি ব্যাটসম্যান বোলিং করলে যে একজন বাঁহাতি বোলার বোলিং করতে পারবে না, এরকম তো কোনো নিয়ম নাই। আমি এটা বুঝলাম না। আর তাছাড়া আমার কাছে মনে হয় যেন মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান তাদের যেই লেন্থে বল করাটা দরকার সেই লেন্থটা তারা করতে পারে নাই। একটা ভালো জায়গায় বল পড়লেও সেই বলটা শর্ট হয়ে যাচ্ছিল। একটা যেই বলটা যেমনটা সিম হওয়ার কথা, কোনো একটা বল টার্ন করে নাই। স্পিনারদের জন্য আসলে ওই পিচে আজকে তেমন কিছুই ছিল না, তেমন কিছুই ছিল না। বাট তারপরও যেই তো পরিমাণ লাইনটা বজায় রেখে বোলিংটা করার দরকার ছিল, আমার কাছে মনে হয় না মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান সেই জিনিসটা করতে পারছেন। তো দিন শেষে 195 রানের একটা পার্টনারশিপ কিন্তু ভারতের এই দুই বর্ষিয়ান খেলোয়াড় করছে। আপনার রবিচন্দ্রন আশ্বিন, হ্যাটস অফ টু ইউ স্যার। আর রবীন্দ্র জাদেজা 83 রানে আছেন। আর এই দুজনের ব্যাটিং অ্যাপ্রোচটা কী ছিল দর্শক? এই দুইজনই কিন্তু আপনার প্রায় 100-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। রবিচন্দ্রন অশ্বিন 112 বলে 100 করে নট আউট আছেন, 93 তার স্ট্রাইক রেট। এবং আপনার অপরদিকে রবীন্দ্র জাদেজা, তিনিও কিন্তু 83 রান করে অপরাজিত আছেন। তারও স্ট্রাইক রেট 82, 83 কিংবা 84 এরকম হবে, এর কম হবে না দর্শক। তো যেই পজিটিভ ইন্টেনশন নিয়ে তারা ব্যাটিংয়ে ছিল, একদম ওয়ান ডে স্টাইলে, কিছু কিছু ওভারে তো তারা টি-20 স্টাইলে ব্যাট চালাইছেন বাংলাদেশি বোলারদের উপরে। তো ওই যে একটা সিরিজ আমরা খেলছিলাম না পাকিস্তানের এগেনস্টে, লাস্ট যে সিরিজটা জিতে আসলাম, 26 for 6 ছিল বাংলাদেশের। সেইখান থেকে লিটন কুমার দাস 138 রানের যে অসাধারণ একটা সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন, এবং তার সাথে 78 রানের যে একটা অসাধারণ ব্যাটিংয়ের কারিশমা দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, আজকে কিন্তু সেই সেম জিনিসটাই করছে হচ্ছেন আপনার ভারতের এই দুইজন ক্রিকেটার। ভারতের 144 রানে 6 উইকেট যাওয়ার পরে তারা যে ব্যাটিং নৈপুণ্য দেখাইছেন, সত্যিই প্রশংসার দাবিদার, সত্যিই প্রশংসার দাবিদার। যেইভাবে চাপের মুখে অপোজিশন টিমের কাছ থেকে যখন আপনি ম্যাচটা ঠিক মতো খেলে ম্যাচটাকে বের করে নিয়ে যাবেন, ইউ হ্যাভ টু প্রেজ দেম। আপনি যেই দেশেরই সাপোর্টার হন না কেন, যে দেশেরই সাপোর্টার আপনি হন না কেন। তো আমার কাছে এখনও যেটা মনে হচ্ছে যে আগামীকালকে সকালের যে সেশনটা আছে, সেই সেশনের মধ্যে যদি বাংলাদেশ টিম ভারতকে আন্ডার 400 অল আউট করে দিতে পারে, বা রবীন্দ্র জাদেজা বা রবিচন্দ্রন আশ্বিনের উপরে ডিপেন্ড করতেছে যে তারা আসলে কতক্ষণ আরও খেলবে, কিংবা তাদেরকে খেলতে দেওয়া হবে কি না, বাংলাদেশি বোলাররা তার আগেই উইকেট টেকিং ডেলিভারিগুলো করতে পারবেন কিনা, দ্যাট ইজ দ্য মানে টক অফ দ্য কান্ট্রি। আমার কাছে মনে হয় যত দ্রুত এই দুজনকে ফেরানো পসিবল হবে, বাংলাদেশের পক্ষে ম্যাচে থাকা ততটাই পসিবল হবে। কিন্তু কোনোভাবে যদি সামহাও এই জুটি যদি আরও 50-60টা রান করে দেয়, বাংলাদেশের জন্য ঘোরতর বিপদ, ঘোরতর বিপদ। তো দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের সামনে আসলে কি অপেক্ষা করতেছে? বাংলাদেশ কি এখনও টেস্ট থেকে ছিটকে গিয়েছে কিনা, নাকি বাংলাদেশ এখনও আছে, খেলার মধ্যে আছে? বাংলাদেশের কি করা উচিত এই সিচুয়েশন থেকে? অবশ্যই 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 আপনারা সবাই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।